আজকে আমি তোমাদের পড়াবো ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, যখন আমরা কোনো কম্পাউন্ড বানাই, কেমিক্যাল কম্পাউন্ড বিভিন্ন অ্যাটম থেকে, তখন কি হয়, আমাদের কিছু বন্ড তৈরি হয়। কী ধরনের বন্ড হয়? এই বন্ডগুলো তিন রকম হতে পারে। একটাকে আমরা বলি আয়নিক বন্ডিং বলি, একটাকে বলি কোভ্যালেন্ট বন্ডিং, একটাকে বলি কোঅর্ডিনেট বন্ডিং। ঠিক আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আয়নিক বন্ড কাকে বলবো? যখন দুটো এলিমেন্ট, তাদের এমন রাসায়নিক বৈশিষ্ট্য থাকে যাতে একটা এলিমেন্ট সম্পূর্ণভাবে ইলেকট্রন ছাড়তে পারে, ছেড়ে কি হয়, সেটা হয়ে যায় ক্যাটায়ন, প্লাস চার্জ। আর একটা এলিমেন্ট ধরো ওয়াই, সে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, নিয়ে হচ্ছে কি অ্যানায়ন, মাইনাস চার্জ। একজন কমপ্লিটলি ইলেকট্রন ছাড়ছে আর একজন কমপ্লিটলি ইলেকট্রন নিচ্ছে। এরপরে কি হয়, এই ক্যাটায়ন আর অ্যানায়ন, প্লাস চার্জ মাইনাস চার্জ, পরস্পরকে কী করে আকর্ষণ করে একটা কম্পাউন্ড বানায়। এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো আয়নিক কম্পাউন্ড বলবো। ঠিক আছে, আর এই যে বন্ডটা তৈরি হলো তাকে বলবো আয়নিক বন্ড। আর আয়নিক বন্ড যেহেতু প্লাস মাইনাসের অ্যাট্রাকশনের জন্য তৈরি হয়, এটা খুবই স্টেবল হয়। অ্যান্ড এই ধরনের কম্পাউন্ডগুলোর কি হয়, বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়। তারা সহজেই তোমার জলে সলিউবল হয়ে যায়, অ্যাকোয়াস সলভেন্টে সলিউবল হয়ে যায়। ঠিক আছে, আর তাদের মধ্যে যে অ্যাট্রাকশানটা, ধরো একটা মলিকুল আর একটা মলিকুল, তাদের মধ্যে যে অ্যাট্রাকশানটা সেটাও খুব স্ট্রং হয়। বুঝতে পারলে? একে আমরা বলবো আয়নিক বন্ড। আচ্ছা, এরপরে কি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কখন তৈরি হতে পারে? ধরো এক্স আছে আর ওয়াই আছে, কিন্তু এক্সে এমন ক্ষমতা নেই যাতে ও পুরোটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর ওয়াইয়েরও এমন ক্ষমতা নেই যে ও পুরো ইলেকট্রনটা নিয়ে নেয়। ফলে কি হবে, ধরো এক্সের কাছে ইলেকট্রনটা আছে, এর কাছেও ইলেকট্রন আছে, কিন্তু এ পুরো ছাড়ছে না, এও পুরো নিচ্ছে না। তখন কি করবে, ওরা পরস্পরের মধ্যে একটা শেয়ারিং করবে। মানে কি, ধরো ধরো এর কাছে 10 টাকা আছে, এর কাছে ও 10 টাকা আছে। এই দুজনে মিলে কি করবে, এর চাইছিল একটা কিছু আমরা ফুটবল খেলবো, কিন্তু একটা ফুটবলের দাম ধরো 20 টাকা, কিন্তু এও কিনতে পারছে না, এও কিনতে পারছে না। তাই কি করবে, দুজনে মিলে 10-20 টাকা দিয়ে একটা বল কিনলো, সেই বলটা ওরা দুজনেই খেলতে পারবে। তেমনি এ এক ইলেকট্রনটা দিল, এও ইলেকট্রন দিল, তাতে কি হবে, ধরো এ একটা ইলেকট্রন দিয়েছে আর ওয়াই একটা ইলেকট্রন দিয়েছে, তাতে কি হয়, একটা ইলেকট্রন পেয়ার তৈরি হয়। আর এই ধরনের বন্ধনকে আমরা বলবো শেয়ারিং অফ ইলেকট্রনস, এবং একেই বলে কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, আর দেখো এই কোভ্যালেন্ট বন্ডিংয়ে কিন্তু সম্পূর্ণভাবে কোনো প্লাস চার্জ বা মাইনাস চার্জ তৈরি হচ্ছে না। সেই কারণে এই বন্ডটা কিন্তু অতটা বেশি স্টেবল না, অতটা শক্তপোক্ত না, এবং এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর বয়েলিং পয়েন্ট বলো, মেল্টিং পয়েন্ট বলো, একটু কম হয়। কার থেকে কম? এই আয়নিক কম্পাউন্ডের থেকে কম হয়। আর কি, এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কিন্তু সাধারণত নন অ্যাকোয়াস সলভেন্ট। সাধারণত একে আমরা নন অ্যাকোয়াস যেমন কাকে বলতে পারি, ধরো অর্গানিক সলভেন্ট, বেনজিন হতে পারে, ওকে, ক্লোরোফর্ম হতে পারে। এই নন অ্যাকোয়াস সলভেন্টে এরা আস্তে আস্তে সলিউবল হয়ে যায়। বুঝতে পারলে? একে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, আর একটা বন্ড আছে, তাকে বলবো আমরা কোঅর্ডিনেট বন্ড। এটা কি জিনিস? ধরো এক্স আছে একটা এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আয়নিক বন্ডের এক্সাম্পল কী হতে পারে? NaCl, আয়নিক কম্পাউন্ড, জলে চলে যাচ্ছে। ঠিক আছে, আর কোভ্যালেন্ট বন্ড কী হতে পারে? ধরো একটা মিথেন CH4, এখানে এরা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, এ জলে সলিউবল হয় না সহজে। যদিও মিথেনটা ছোটো মলিকুল বলে হয়তো হয়ে যেতেও পারে, কিন্তু জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ড জলে সলিউবল হয় না। ঠিক আছে, জেনারেলি, এক্সেপশন আছে। আচ্ছা, আর কোঅর্ডিনেট বন্ডটা কি? ধরো এক্সের কাছে দুটো ইলেকট্রন আছে, ওয়াইয়ের কাছে একটাও ইলেকট্রন নেই, তারা কি চাইছে, একটা বন্ড তৈরি করতে চাইছে। আবার একই এক্সাম্পল দিয়ে দিই, ফুটবল খেলা। ধরো এক্সের কাছে 20 টাকা আছে, কিন্তু ওয়াইয়ের কাছে কোনো টাকা নেই। একটা বলের দাম কত? 20 টাকা। তাহলে এক্স কী ভাবলো, যে আমি 20 টাকা দিয়ে বলটা কিনবো, তাতে দুজনেই খেলবো, কিন্তু একা ফুটবল তো খেলা যায় না, তাই দুজনেই খেলবো। তার মানে কি, এখানে এক্সটা নিজেই শুধু ইলেকট্রন দিচ্ছে, কিন্তু ওয়াই দিচ্ছে না, কিন্তু সেই বন্ডে দুজনেই কিন্তু অংশগ্রহণ করেছে। যেমন ধরো এখানে কি হতে পারে, এক্স এই দুটো ইলেকট্রন দিয়ে দিল, ঠিক আছে, আর ওয়াই এই ইলেকট্রনের সাহায্যে একটা বন্ড তৈরি করবে, এটা হচ্ছে XY হলো। এই যে বন্ডটা হলো, একে বলবো আমরা কি, কোঅর্ডিনেট বন্ডিং। মানে একজনই ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে, আরেকজন জাস্ট ওটাকে ইউজ করবে। এক্সাম্পল কী হতে পারে, ধরো
আমরা যখন জলের সাথে H+কে আমরা একটা কম্বাইন করতে চাই তাহলে কি হয়, অক্সিজেনে তো ইলেকট্রন আছে, কিন্তু H+এ এই যে প্রোটন, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই, দেখো H+। তখন কি হবে, এই অক্সিজেন কি করবে, এই ইলেকট্রন পেয়ারটা এই H+কে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে কি হবে, একটা এই ধরনের একটা বন্ড তৈরি করবে, এটাকে আমরা বলবো কি, হাইড্রোনিয়াম আয়ন। আর এই যে বন্ডটা তৈরি হয়েছে এটাকে কি বলবো, কোঅর্ডিনেট বন্ড। বুঝতে পারলে? এবার দেখো, তাহলে এবার আমরা আয়নিক জানলাম, কোভ্যালেন্ট জানলাম, কোঅর্ডিনেট বন্ড জানলাম। এবার কোভ্যালেন্ট বন্ড যদি বলি, আবার একটা বন্ডের আরেকটা আমরা ক্রাইটেরিয়া দেখতে পাই, একে বলবো আমরা বন্ড মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, মানে এই যে এক্স আর ওয়াই এদের মধ্যে বন্ড অর্ডার কি আছে, কটা বন্ড আছে, সেই বন্ড কি একটা, সেটা কি দুটো বন্ড নাকি তিনটে বন্ড। ঠিক আছে, জেনারেলি আমরা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট দেখতে পাই, বন্ড মাল্টিপ্লিসিটি, মানে সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, যেমন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, আর যখনই এই ধরনের বন্ড মাল্টিপ্লিসিটি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা কথা ভাবতে হবে, এই যে আমরা বলেছিলাম না কোভ্যালেন্ট বন্ডিং মানে কি, শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ার। সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারিংটা যখন হচ্ছে সেক্ষেত্রে দু রকম বন্ড তৈরি হয়, একটাকে বলি সিগমা বন্ড, আর একটাকে বলি পাই বন্ড। ঠিক আছে, আমি খুবই আস্তে আস্তে করে বলছি জিনিসগুলো। এবার সিগমা বন্ড কী জিনিস, সিগমা বন্ডটা কীভাবে হয়, আমরা বলেছিলাম কি কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, পরস্পর শেয়ার করবে। সিগমা বন্ডটা সাধারণত আমরা দেখতে পাই যখন দুটো, আচ্ছা তোমরা নিশ্চয়ই অরবিটাল জানবে, অরবিটাল আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারে অলরেডি পড়বো, ম্যাডাম পড়াতে শুরু করেছেন, ওখানে আমরা দেখতে পাচ্ছি অরবিটাল কী কী থাকে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। ঠিক আছে, যখন অরবিটাল, ধরো আমার কাছে একটা কার্বন আছে, এটা হচ্ছে কার্বনের একটা অরবিটাল, ধরো পি অরবিটাল। ঠিক আছে, এখানে একটা আরেকটা কী ধরলাম, এখানে একটা কার্বন ধরলাম, সেটাও একটা পি অরবিটাল। ওকে, যখন এই পি অরবিটাল হেড টু হেড, দেখো মাথায় মাথায় এদের মধ্যে ইন্টারাকশন হবে, তখন যে বন্ড তৈরি হয় তাকে বলবো আমরা সিগমা বন্ড। একে বলে অ্যাক্সিয়াল, দেখো এর যে পয়েন্টটা, এখান থেকে আমি যদি একটা অ্যাক্সিস টানি, একে বলে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। ওকে, এইভাবে হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে, আর যেহেতু হেড টু হেড ওভারল্যাপ হয় বলে এই বন্ডগুলো খুবই স্ট্রং হয়, এর বন্ড এনার্জি অনেক বেশি হয়, একে বলে সিগমা বন্ড বলে। ঠিক আছে, যেমন ধরো হাইড্রোজেন যে মলিকুল, সেক্ষেত্রে কী আছে, এস এস ওভারল্যাপ হয়েছে সিগমা বন্ড। HCl, সেখানে কি আছে, এইচের হচ্ছে এস, ওকে, এইচের হচ্ছে এস, আর ক্লোরিনের হচ্ছে পি। ক্লিয়ার, সেটাও কিন্তু একটা সিগমা বন্ড। আচ্ছা, আর পাই বন্ড কাকে বলবো, পাই বন্ড জেনারেলি কী হয়, একে হচ্ছে আমরা বলি ল্যাটারাল ওভারল্যাপিং, মানে কি, ধরো কার্বন আছে, কার্বনের হচ্ছে এই অরবিটাল, ওকে, আর এটা হচ্ছে এ একটা কার্বন আর এই একটা কার্বন। বুঝতে পারলে, এই দুটো বন্ড যখন সাইড বাই সাইড দেখো পাশাপাশি ওভারল্যাপ করে যাচ্ছে, এইভাবে করে পাশাপাশি, আগেরটা কী ছিল মাথায় মাথায়, এখন কি হলো পাশাপাশি, এই পাশাপাশি যখন এইভাবে ওভারল্যাপ হয় তখন কিন্তু পাই বন্ড তৈরি হয়। ঠিক আছে, এবার একটু মনে রাখতে হবে সিগমা বন্ডের যে এনার্জি সেটা কিন্তু পাই বন্ডের থেকে অনেকটা বেশি হয়, সিগমা বন্ডটা পাই বন্ডের থেকে অনেকটা বেশি স্ট্রং হয়, তারও কারণ আছে। ওকে, আমরা কি দেখেছিলাম, দেখো এটা হচ্ছে একটা কার্বনের অ্যাটম, ধরো এটা একটা কার্বনের, ধরো একটা নিউক্লিয়াস, ওকে, আর এটা কি ওভারল্যাপ হচ্ছে, মাথায় মাথায় ওভারল্যাপ হচ্ছে। এবার দেখো এই যে ইলেকট্রন ক্লাউডটা তৈরি হলো বন্ডে, সেটা কিন্তু দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি আছে, তাই না? এবার নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ, ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ, ফলে এই নেগেটিভ ইলেকট্রন ক্লাউডটা দুটো পজিটিভ চার্জের মাঝামাঝি বসছে, তার জন্য কি হয়, খুবই স্ট্রংলি এরা আটকে থাকে, তাই এটা সিগমা বন্ডটা খুব স্টেবল হয়, ভাঙতে আমাদের খুব বেশি এনার্জি দিতে হয়। ঠিক আছে, আর পাই বন্ডটা হলে কি হতো, পাই বন্ডটা দেখো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, ধরো এটা হচ্ছে পি, এটাও পি, এই দেখো
এই পির দেখো আমরা লোভ জানি, এখানে একটু ওভারল্যাপ হবে, এখানে ওভারল্যাপ হবে, মানে কি এখানে ইলেকট্রন থাকবে, এখানে থাকবে, এখানে কিন্তু কিছু নেই, মাঝখানে কিছু নেই, দেখো এই মাঝখানটায় কিছু নেই। তার মানে এখান থেকে আমি কি বন্ড পাবো, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা হচ্ছে ওভারল্যাপ, ওভারল্যাপ। ঠিক আছে, তার মানে এই নিউক্লিয়াসের এদিকে ওভারল্যাপ হয়েছে, এদিকে ওভারল্যাপ হয়েছে। দেখো ইলেকট্রন ক্লাউডটা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরে আছে, মানে এই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা তার উপরে নেই। ফলে দূরে থাকার জন্য এই নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকটিভ ফোর্সটা আগের এই সিগমা থেকে একটু কম হয়, তাই পাইয়ের বন্ড এনার্জি একটু কম হয়। তাই কি বলবো আমি, সিগমা বন্ডটা স্টেবল দ্যান পাই। এটা মনে রাখবে, আমার অনেক অনেক কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের মোটামুটি বন্ড মাল্টিপ্লিসিটি, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এরপরে চলে আসি আমরা আরেকটা বৈশিষ্ট্যতে চলে আসবো। যেহেতু ফান্ডামেন্টাল কেমিস্ট্রি আমি আলোচনা করছি, তাই আমি এবার শুরু করব ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে। ঠিক আছে, একে সাধারণত ইএন দিয়েও বলা হয় অনেক জায়গায়। ইলেকট্রোনেগেটিভিটি কী জিনিস সেটা? ধরো আমার কাছে এক্স অ্যান্ড ওয়াই আছে, এই এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা ইলেকট্রন পেয়ার আছে। ক্লিয়ার? যদি এই এক্স অ্যান্ড ওয়াইটা একই এলিমেন্ট হয়, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কি, দুটোই হাইড্রোজেন, ফলে এই ইলেকট্রন পেয়ারটা কী থাকবে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কেউ বেশি টানবে না, দুজনে ইকুয়ালি টানবে। হাইড্রোজেন বলো, অক্সিজেন বলো, যারা যারা হোমোডায়াটমিক বলে একে। ঠিক আছে, কিন্তু যদি এটা দুটো একই এলিমেন্ট না হয়, ধরো একটা হয়ে গেল হাইড্রোজেন, একটা হয়ে গেল ক্লোরিন, একটা হলো হাইড্রোজেন, একটা হলো ফ্লোরিন, মানে হেটেরোডায়াটমিক, দুটো আলাদা আলাদা এলিমেন্ট। দুটো আলাদা এলিমেন্টের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, এই ইলেকট্রন ক্লাউডটা কিন্তু সমানভাবে ভাগাভাগি করে না এরা, মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে না, মানে এইভাবে থাকে না। তখন কি হয়, ইলেকট্রন ক্লাউডটা কোনো একটা এলিমেন্টের দিকে বেশি সরে যায়। এই যে ইলেকট্রন ক্লাউডটা কারো একটা দিকে বেশি সরে যাচ্ছে, এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে, হয়তো এক্সের দিকে বেশি সরে গেল। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে। তার মানে আমি এটাই বলবো, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলবো, এই যে টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, মানে যে কারণে যে এই যে প্রবণতা, টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, এই যে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, এটা একটা টেন্ডেন্সি, ইচ্ছে বা প্রবণতা। ঠিক আছে, এই টেন্ডেন্সিটাকেই আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলবো। আর এক্ষেত্রে আমরা জানি এটা টেন্ডেন্সি, আর এটা হচ্ছে একটা ইউনিটলেস, কোনো এর একক হয় না। ঠিক আছে, মানে কোনো একটা ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে যে টেনে নিচ্ছে বা টানার ক্ষমতাটা বা ইচ্ছেটা বা টেন্ডেন্সিটা, তাকেই আমরা বলবো ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পারলে? সাধারণত কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি মাপার বিভিন্ন স্কেল টেল আছে, সেটা নিয়ে আমরা যাব না। পাউলিং স্কেল হয়, মুলিকান স্কেল হয়, সেটা একটু ডিটেলসে যেতে হবে, আমার দরকার নেই। মোটামুটি আমি ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে সেই আইডিয়াটা জানতে পারলাম। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা বোঝাই, ধরো HCl, দেখা গেছে কি HCl যে এই যে মলিকুলটা না একটু পোলার, মানে এখানে মাইনাস চার্জ আছে ডেল্টা, এটা প্লাস চার্জ। আচ্ছা ডেল্টার মানে কি হলো, ডেল্টা মানে খুবই অল্প। যদি শুধু প্লাস লিখতাম তাহলে বলতাম কমপ্লিট প্লাস চার্জ, কমপ্লিট মাইনাস চার্জ, আর ডেল্টা লিখেছি মানে অল্প মাইনাস চার্জ, অল্প প্লাস চার্জ। বুঝতে পারলে? তার মানে এই যে দেখো, এই যে মলিকুলটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, হাইড্রোজেনটার মধ্যে হালকা প্লাস চার্জ তৈরি হয়েছে, ক্লোরিনের মধ্যে হালকা মাইনাস চার্জ তৈরি হয়েছে। এটা কেন হলো? নিশ্চয়ই এই যে ইলেকট্রন পেয়ারটাকে ক্লোরিন একটু বেশিই টেনে নিয়েছে নিজের দিকে। বেশি টেনে নেওয়ার জন্য কি হয়, ইলেকট্রনটা ক্লোরিনের দিকে বেশি চলে গেছে, তাই ক্লোরিনের দেখো ঘাড়ে মাইনাস চার্জ তৈরি হয়েছে। আর যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা সরে গেছে ডান দিকে, তাই এর মাথায় কি হয়েছে, হালকা প্লাস চার্জ তৈরি হয়ে গেছে। বুঝতে পারলে? তাই এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট। এবং এই ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টে আমরা কি করি, একটা রেফারেন্স, আমরা বিভিন্ন এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি আমরা যাচাই করি বা বের করি, তখন একটা রেফারেন্স আমাকে বের করতে হয়। যেহেতু একটা টেন্ডেন্সি, একটা রেফারেন্স থাকতেই হবে, কে কার থেকে বেশি বা কে কার থেকে কম। জেনারেলি আমরা হাইড্রোজেনকে এখানে রেফারেন্স হিসেবে নিই, হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে রেফারেন্স, এবং তার ভ্যালু আমরা কত ধরে নিয়েছি, প্রায় 2.1। এটাই হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি। এর সাথে কম্পেয়ার করে আমরা বাকিগুলোকে বের করব। ঠিক আছে,
যেমন ধরো কার্বনের মোটামুটি কার্বন যদি হয় সেটা 2.55 হয়, অক্সিজেন সম্ভবত অক্সিজেন হচ্ছে 3.09 বা সামথিং। মোটামুটি এইভাবে একটা আমাদের স্কেল আছে, সেটা বের করার উপায়ও আছে, বুঝতে পারলে? আচ্ছা, এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে চলে যাই আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, এটাকে ইএ বলা হয়, ইলেকট্রন অ্যাফিনিটি। তা ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? সাধারণত ইলেকট্রন অ্যাফিনিটি মানে একটা এনার্জির সাথে রিলেট করে, শক্তি, ঠিক আছে? ধরো আমার কাছে একটা ক্লোরিন অ্যাটম আছে, শুধু ক্লোরিন অ্যাটম, এটা কিন্তু মলিকুল নয়, একা একটা ক্লোরিন অ্যাটম আমি নিয়েছি। ক্লোরিনের বাইরে কটা ইলেকট্রন থাকবে? 7টা। 1 2 3 4 5 6 7। তোমরা নিশ্চয়ই অক্টেট রুল বলে একটা জানো। অক্টেট রুল মানে সমস্ত এলিমেন্টগুলো চায় তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে। তাতে কি হয়, ও করসপন্ডিং যে ইনার্ট গ্যাস আছে তার মতো একটা মোটামুটি ইলেকট্রনিক স্ট্রাকচার বানাতে চায়। ইনার্ট গ্যাস মানে কি আমরা জানি, তারা সহজে রিয়্যাক্ট করতে চায় না, স্টেবল হয়। তেমনি এরাও চায় যে আমি বাইরের সেলে 8টা ইলেকট্রন নিয়ে নেবো, তাতে কি হবে, আমি একটা শক্তপোক্ত স্ট্রাকচার পেয়ে গিয়ে চুপচাপ বসে থাকবো, রিয়াকশান করবো না। ঠিক আছে, দেখো এখানে ক্লোরিনের কটা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে এ কি চাইবে? এ চাইবে যে আমি যেখান থেকে হোক একটা ইলেকট্রন নিয়ে নেব, নিয়ে কি হবো, 8টা হয়ে যাব। তাহলে যদি দেখি তো একটা ইলেকট্রন দিয়ে দিই একে, এটা কিন্তু ক্লোরিন গ্যাস ইন দ্য গ্যাসিয়াস ফর্মে, ঠিক আছে? তাহলে এ কী হলো, 1 2 3 4 5 6 7 8। যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন ও নিয়েছে, তাহলে আমাকে ওই এক্সট্রা মাইনাস চার্জটা এর ঘাড়ে লিখতে হবে, লিখলাম। ঠিক আছে, এটাও গ্যাসিয়াস স্টেটে ধরো, এটা চ্যানায়ন। ওকে, তার মানে কী দেখলাম তাহলে বলো তো, এখানে ক্লোরিনটা বেশি স্টেবল ছিল না, কারণ 7টা আছে, আর এখানে ক্লোরিনটা স্টেবল হয়ে গেল, 8টা ইলেকট্রন পেয়ে গেছে। তার কেউ যদি স্টেবল হয় সে কী করবে, একটু হাফ ছেড়ে বাঁচবে না, বাঁচা গেল, তাই তো? তাহলে কী করবে, হাফ ছেড়ে বাঁচা মানে এ কিছুটা এনার্জি ছেড়ে দেবে, এনথালপি বের করে দেবে। এই যে এনথালপিটা বেরিয়ে গেল, মানে এটা হলো এক্সোথার্মিক। এই অ্যামাউন্টটাকেই আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। এটা হচ্ছে এক্সাম্পল। তার ডেফিনেশন কী হবে, অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ বা অ্যামাউন্ট অফ এনথালপি চেঞ্জ, মানে কতটা এনার্জি বা এনথালপি চেঞ্জ হচ্ছে কখন, যখন আমি একটা ইলেকট্রন কোনো একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সাথে যুক্ত করব। আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সাথে যখন একটা সিঙ্গেল ইলেকট্রন যুক্ত করব বা যোগ করব, তখন যে পরিমাণ এনার্জিটা চেঞ্জ হবে, চেঞ্জ মানে সেটা এক্সোথার্মিকও হতে পারে, এন্ডোথার্মিকও হতে পারে, ঠিক আছে? এই যে চেঞ্জটাকে আমরা কি বলবো, বলবো ইলেকট্রন অ্যাফিনিটি, অথবা অনেক সময় আমরা বলি ইলেকট্রন গেন এনথালপি। ওকে, এটাকে ইলেকট্রন, অনেক বইয়ে দেখবে ইলেকট্রন গেন এনথালপি বলে মেনশন করে, ঠিক আছে? তা সবই একই, মানে ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে এটা কি বুঝলাম, ইলেকট্রো অ্যাফিনিটি মানে তাকে যদি একটা ইলেকট্রন দিয়ে দিই কোনো একটা অ্যাটমকে, তাহলে সে যে পরিমাণ এনার্জি ছাড়ছে বা নিচ্ছে তাকেই বলবো তার ইলেকট্রন গেন এনথালপি। যেমন ক্লোরিনের কি হচ্ছে, এই যে ইলেকট্রন অ্যাফিনিটিটা কত, মাইনাস হবে, কারণ এক্সোথার্মিক মানে আমরা এইচটাকে মাইনাস ধরবো। প্রায় এটা দেখা গেছে এই ভ্যালুটা 349 কাছাকাছি কিলো ক্যালোরি পার মোল মোটামুটি জানা গেছে, ঠিক আছে? ওকে, কিলো ক্যালোরি বা কিলো জুল মনে হয়, কিলো জুল পার মোল হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি, বুঝতে পারলে? তেমনি যদি কোনো মেটাল নিয়ে নিই, ধরো আমি নিলাম ম্যাগনেসিয়াম, তার ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হবে না, প্লাস হবে, কারণ ম্যাগনেসিয়াম বাইরে অলরেডি 2টো ইলেকট্রন আছে, ঠিক আছে? ওর বাইরে কিন্তু একটা হিলিয়াম লাইক স্ট্রাকচারও পেয়ে আছে, ফলে ও কিন্তু আর এক্সট্রা ইলেকট্রন নেবে না। ফলে ওকে যদি আমি ইলেকট্রন দিতে যাই, ও কী করবে, উগরে দেবে, ঠিক আছে? ও নেবে না। ফলে ওকে যদি ইলেকট্রন অ্যাড করতে চাই, সেটা কিন্তু আমার পক্ষে একটু কষ্টকর হবে, তাই ও ক্ষেত্রে আমাকে এনার্জি দিতে হবে, ও এনার্জি ছাড়বে না, বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আচ্ছা, এরপর একটা ছোট্ট করে একটা বলে দিই, একে বলবো আইপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, অথবা অর একে আমরা বলি আইই, আয়নাইজেশন এনার্জি। কাকে বলে, সিম্পল, যদি কোনো একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, আইসোলেটেড
গ্যাসিয়াস মানে এই দেখো আইসোলেটেড কথাটা কেন বলতে চাইছি, কারণ দেখো আমি এই যে ব্যাপারটা ইউজ করব, ধরো আমি এখান থেকে দেখতে চাইছি কি যে একটা ইলেকট্রন অ্যাড করব, তার জন্য কতটা এনার্জি আমার রিলিজ হবে। তা আমি যদি এটাকে আইসোলেটেড না নিই, ধরো একে নিলাম, ক্লোরিনকে নিলাম, তার সাথে তার বন্ধু বান্ধবকেও নিয়ে নিলাম, তাতে কি হবে? আমি যখন দেখছি ইলেকট্রন দিলাম, সেই ইলেকট্রন দেওয়ার জন্য যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে সেটা কী কারণে হচ্ছে তো আমি বুঝতে পারছি না। সেই ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, কে নিচ্ছে? সেই ইলেকট্রনটা দেওয়ার জন্য কি তাদের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে? ফলে আমি আমি মানে শিওরলি বলতে পারবো না যে ইলেকট্রনটা ওই ক্লোরিনে অ্যাড হওয়ার জন্য এনার্জিটা বেরিয়েছে। তার জন্যই আমাকে কি করতে হবে, খুব সহজ করে নিতে হবে যে একটা মাত্র অ্যাটম নেবো, সেটা আবার গ্যাসিয়াস স্টেজে। গ্যাসিয়াস স্টেজে কেন নেই? কারণ গ্যাসিয়াস ফর্মে কি হয়, অ্যাটমগুলো খুব সেপারেট থাকে, খুব ফাঁকা ফাঁকা থাকে, ফলে বাকিদের সাথে অন্য কোনো ইন্টারাকশান থাকবে না, সেই কারণে নেওয়া হয়। আইপিতেও তাই। ধরো আমি একটা সোডিয়াম নিলাম, ওকে, সোডিয়ামে যদি আমার অ্যাটমিক নাম্বার 11 হয়, তাহলে আমি কি দেখছি, আমি যদি এখানে, তাহলে বাইরের সেলে একটা থাকবে ইলেকট্রন। তা আমি যদি বাইরের সেল থেকে যদি আমি একটা সুটেবল হিট দিই, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা জাম্প করে বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। তাহলে কি হবে, Na প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে এই যে পদ্ধতিটা আমি ফলো করলাম, এর জন্যে যতটা এনার্জি আমি এখানে দিলাম, তাকেই বলবো এটার আয়নাইজেশন এনার্জি। তার মানে কি বলবো ডেফিনেশন, অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার সেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। Amount of energy required to remove an electron from the outermost cell of an isolated gaseous atom. তার বাইরের সেল থেকে একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ এনার্জি লাগে, তাকেই আমরা বলবো তার আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। তবে এই আয়নাইজেশন এনার্জি কিন্তু একাধিক হতে পারে। যেমন কি হতে পারে, এটা একটা হলো, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। যদিও সোডিয়ামের ক্ষেত্রে আর হবে না। যদি ম্যাগনেসিয়াম হতো তাহলে কি হতো, ফার্স্টে হতো Mg প্লাস, তারপরে হতো Mg2 প্লাস, এটা হচ্ছে ফার্স্ট I1 I2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হতো, I1 I2 I3, যেহেতু তিনটে ইলেকট্রন বাইরে আছে তাই তিনটে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তা এই হলো মোটামুটি আমাদের বেসিক আইডিয়া, ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে, আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাব মোটামুটি আমাদের যে টপিকটা আছে, মেন টপিক যেটা আমাদের লেখা আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট তার মানে কি জিনিস এটা? ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট হচ্ছে যখন কোনো মলিকুলের মধ্যে, কোনো একটা অণুর মধ্যে ইলেকট্রনগুলো মাইগ্রেট করে, মানে এদিক ওদিক যাচ্ছে, সেই যে ঘটনাটাকে বা সেই ফ্যাক্টটাকে আমরা বলবো ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন ইন আ মলিকুল। বুঝতে পারলে, মলিকুলের মধ্যে যখন ইলেকট্রনগুলো মুভ করছে, তাকেই বলবো ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। সে যে কোনো টাইপের মুভমেন্ট হতেই পারে। তার জন্য এটাকে আমরা এবার ক্লাসিফাই করব। এই যে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট বা ইলেকট্রনিক এফেক্ট, একে অনেক সময় ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্টও বলতে পারি, অনেক সময় ইলেকট্রনিক এফেক্টও বলতে পারি, ঠিক আছে। এই যে এফেক্টগুলো আবার দু রকম হতে পারে। ইলেকট্রনিক এফেক্টটা একটাকে বলবো পার্মানেন্ট, আর একটাকে বলবো টেম্পোরারি। পার্মানেন্ট কী জিনিস? যখন মলিকুলের মধ্যে ইলেকট্রনটা সম্পূর্ণভাবে ধরো মাইগ্রেট করে গেছে বা শিফট হয়ে আছে, তখন তাকে বলবো পার্মানেন্ট এফেক্ট। মানে সম্পূর্ণভাবে শিফট হয়ে গেছে, মানে সে ফিরে আসছে না, ঠিক আছে, তখন তাকে বলবো পার্মানেন্ট এফেক্ট। মানে ধরো কেউ পার্মানেন্টলি বহরমপুর থেকে চলে গেল, ধরো বিহার চলে গেল, সে আর ফিরে এলো না, তাহলে তাকে বলবো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট বা পার্মানেন্ট ট্রান্সফার হলো, ঠিক আছে। এর আন্ডারে কী কী আসতে পারে? একটা আসতে পারে ইন্ডাকটিভ এফেক্ট, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট বা পার্মানেন্ট এফেক্ট। আর একটা কী হতে পারে? রেজোনেন্স এফেক্ট, ওকে, এটা পার্মানেন্ট। আচ্ছা, আরেকটা কী বললাম? টেম্পোরারি। টেম্পোরারির মধ্যে কী হতে পারে? ধরো কেউ একজন বহরমপুর থেকে বিহারে ঘুরতে গেল, আবার চলে এলো কোনো একটা কারণে, ওকে, তা তাকে, তাহলে যদি কারণটা আমি সরিয়ে নিই, সে তাহলে আবার ফিরে আসবে বহরমপুরে। যেমন ধরো
কোনো একটা মলিকুলের মধ্যে একটা ইলেকট্রন ক্লাউড আছে, আমি বাইরে থেকে কোনো একটা ধরো একটা আমি দিলাম, কোনো একটা বাধা দিলাম বা কিছু দিলাম, কোনো একটা রিয়েজেন্ট দিলাম, সেই রিয়েজেন্টের প্রেজেন্সে কী হবে, ওই ইলেকট্রনটা সরে যাবে বা শিফট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি আবার ওই রিয়েজেন্টটাকে সরিয়ে নিই, তখন মলিকুলটা আবার আগের মতো হয়ে যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, ধরো আমার কাছে ডাবল বন্ড আছে, আমি একটু আগে বলেছিলাম ডাবল বন্ড মানে কি, ডাবল বন্ড মানে এখানে ডাবল মানে একটা হচ্ছে সিগমা, একটা পাই বন্ড, ঠিক আছে। এটা আমি আমাদের মনে রাখতে হবে, এটা যখন আমাদের সিঙ্গেল বন্ড থাকে শুধু সিগমা বন্ড, ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুটো পাই, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে সিগমাটা বেশি স্ট্রঙ্গার দেন পাই, তার মানে কি পাইটা সহজে একটু নড়বড়ে হয়, সহজে মুভ করতে পারে। ফলে এই মলিকুলে যদি আমি ধরো বাইরে থেকে একটা প্লাস চার্জ নিয়ে এলাম, ধরো একটা সোডিয়াম প্লাস বা কিছু এর কাছাকাছি নিয়ে এলাম, তাহলে কী হবে, এই যে পাইটা কি, এটা ইলেকট্রন, তো এটা কি প্লাস চার্জ, ফলে ইলেকট্রনটা কি করবে, এই প্লাসকে টানবে। ধরো সোডিয়ামটা এদিক দিয়ে আসছে, তখন কি হবে, এই প্লাস চার্জটা এই ডান দিকে সরে যাবে, ঠিক আছে। ইলেকট্রনটা কোন দিকে যাবে, ডান দিকে, কারণ এই ডান দিকে প্লাস চার্জ আছে, তার জন্য কী হবে, এর মধ্যে একটা হালকা এই ধরনের একটা শিফটিং তৈরি হবে, প্লাস মাইনাস, পাশে আছে কে, সরি এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এখানে কি আছে এনএ প্লাস, ঠিক আছে। এই মাইনাসটার কাছাকাছি যাবে। আবার যদি ধরো আমি সোডিয়ামটাকে সরিয়ে নিলাম সিস্টেম থেকে, তাহলে কি হবে, ওটা আবার আগের জায়গায় চলে যাবে যেমন ছিল, নিউট্রাল। তাহলে এই যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, একে বলবো আমরা টেম্পোরারি এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ইলেকট্রনিক এফেক্ট, পার্মানেন্ট এফেক্ট, টেম্পোরারি এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট পড়ছে পার্মানেন্টের আন্ডারে, আর রেজোনেন্স, আর এখানে আমরা বলবো ইলেকট্রোমারিক এফেক্ট। টেম্পোরারির এক্সাম্পল হচ্ছে কি, ইলেকট্রোমারিক এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি শুরু করি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে শুরু করি, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি পড়তে হলে কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কি হবে, অর্গানিকটা অনেকটা ইজি হয়ে যাবে, খুব সহজে বোঝা যাবে যে কেন হচ্ছে, কোনো রিয়াকশান কেন হচ্ছে, অমুক রিয়াকশানটা কেন হচ্ছে না, সেগুলো আমরা সহজেই এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্ডাকটিভ এফেক্ট যদি বলি, ধরো আমার কাছে একটা একটা মানে হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের যৌগ, ধরো একটা কার্বন 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 এরকম একটা চেন আছে, এবং লাস্টে একটা অন্য এলিমেন্ট আছে যেটা কার্বন নয়, এক্সটা কি আমি জানি না, ঠিক আছে। আর এটা সিঙ্গেল বন্ড আমি জানি, বুঝতে পারলে। এবার কি দেখব, যদি দেখি যে এই ইলেকট্রন ক্লাউডটা কোনো একটা দিকে সরে গেছে, ঠিক আছে, কখন সরবে, যদি এই দুটো এলিমেন্ট, ধরো আমি এইখানে, তুমি এখানে দিকে তাকাও, এখানে কি দেখতে পাচ্ছ, দুটোই কার্বন, দুটোই কার্বন মানে কি, তারা সমানভাবে টানবে, ফলে এই বন্ডটা কিন্তু কোনো একটা দিকে খুব একটা সহজে সরবে না, ঠিক আছে। যদি শুধু এইটুকুকে ধরো, তাহলে কি হবে, দেখতে পাচ্ছ কি, এই কার্বনের বন্ডটা সমানভাবে থাকবে, কোনো দিকে সহজে সরে যাবে না। কিন্তু যদি এই কার্বনের সাথে একটা অন্য অ্যাটম, ধরো এটা হতে পারে অক্সিজেন, এটা হতে পারে নাইট্রোজেন, এটা হতে পারে ক্লোরিন, এটা হতে পারে হাইড্রোজেন, যদি অন্য কোনো এলিমেন্ট যুক্ত থাকে, তাহলে কি হবে, যেহেতু এই এলিমেন্টটার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে আলাদা, তাহলে কি হবে, এই ইলেকট্রন পেয়ারটা কিন্তু কোনো একটা দিকে বেশি সরে যাবে। এই যে সরে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো কি, ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এর ডেফিনেশন কী হবে, পার্মানেন্ট, দেখো ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু একটা পার্মানেন্ট এফেক্ট, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন প্লেয়ার, ওকে, টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ নোন অ্যাজ ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে যে এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার দিকে ইলেকট্রন পেয়ারটাকে পার্মানেন্টলি সরে যাওয়াটাকেই বলে ইন্ডাকটিভ এফেক্ট, বুঝতে পারলে। এটাও কিন্তু ইউনিটলেস, মানে এটা যে ডিসপ্লেসমেন্ট, এই যে সরে যাচ্ছে, টানার টেন্ডেন্সিটাকে বলবো কি, ইলেকট্রোনেগেটিভিটি, আর ইলেকট্রন পেয়ারটা যে সরে যাচ্ছে তাকে বলবো আমরা কি, ইন্ডাকটিভ এফেক্ট, বুঝতে পারলে। ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন পেয়ার টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট
যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে সরে যাওয়াটাকেই বলবো ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, এবার দেখো এই এফেক্টটা কিন্তু দু রকমের হয়, একটাকে বলবো প্লাস আই আর একটাকে বলবো মাইনাস আই। এবার প্লাস আই মাইনাস আই কী জিনিস? ঠিক আছে, ধরো এক্ষেত্রে আমরা কি দেখি, ধরো আমি যদি বলি, ধরো আমি কার্বনটাকে একটা ফিক্সড রেফারেন্স ধরলাম, এবার এর সাপেক্ষে দেখো এক্সকে ধরো, যদি দেখতে পাই এক্স গ্রুপটা কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এক্স গ্রুপটা যদি ইলেকট্রনটাকে ধরো, আচ্ছা আমি এটা একটু করেই বলি, ধরো এক্স গ্রুপটা এর কাছে যে ইলেকট্রনটা আছে সেটাকে কার্বনের দিকে পাঠিয়ে দিচ্ছে। ধরো এক্সের মধ্যে কি ইলেকট্রন থাকবে, তো এখানে বন্ড ইলেকট্রন আছে, তো এক্স গ্রুপটা কী করছে, এই ইলেকট্রনটাকে কার্বনের দিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দেওয়া, রিপেল করছে। যদি এটা ঘটে তাহলে কি হবে, কার্বনের ওপরে ইলেকট্রনটা বেড়ে যাবে, ডেল্টা মাইনাস হবে, কার্বনটা বেশি ইলেকট্রন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনার জন্য কি হবে, এই যে কার্বন চেনটার মধ্যে একটা ইলেকট্রন রিচ বা ইলেকট্রনের প্রাধান্য দেখা দেবে, এই ঘটনাটাকে আমরা বলবো কি প্লাস আই এফেক্ট। এই ঘটনাটাকে বলবো প্লাস আই এফেক্ট, আর যেই গ্রুপের জন্য এটা ঘটছে তাকে বলবো প্লাস আই গ্রুপ। আবার বলি একবার, যদি এই কার্বন চেনে, ধরো যে কোনো একটা চেনের সাথে একটা গ্রুপ যুক্ত আছে, এটা অ্যাটম হতে পারে বা এলিমেন্ট হতে পারে বা গ্রুপ হতে পারে, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। ধরো এই গ্রুপটা এই চেনটার দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে, যদি এটা ঠেলে দেয় তাহলে কি হবে, এখানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলবো, এই ফ্যাক্টটাকে বলবো প্লাস আই এফেক্ট। আর যেই গ্রুপের জন্য এই ঘটনাটা ঘটলো, মানে এখানে ইলেকট্রনটা বেড়ে গেল, তাকে বলবো প্লাস আই গ্রুপ। যেমন কি হতে পারে, জেনারেলি অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট দেখায়। যেমন ধরো আমি বলতে পারি কার্বন, মানে তিনটে মিথাইল যুক্ত কার্বন, এটাকে বলে টার্সিয়ারি মিথাইল গ্রুপ।